প্রাণের রবি, এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পূবের আকাশ সবে লাল হচ্ছে। আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, সেটাই তো স্বাভাবিক। মাত্র 4 মাস বিয়ে হয়েছে তোমার। আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে। আমার ঘুম ভাঙা তো তোমার সকাল বেলার গান। আমরা একসঙ্গে যেতাম নন্দনকাননে। আমার ঘরের পাশে ছাদের উপর যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা, তুমি তার নাম দিয়েছিলে নন্দনকানন। তারপর একদিন সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চুমু খেয়ে জিজ্ঞেস করলে, নতুন বৌঠান, নামটা তোমার পছন্দ হয়েছে? আমার সমস্ত শরীর তখন কাঁটা দিচ্ছে, আবার ভয়ে বুক করছে দূর দূর। এমন দুঃসাহস ভালো নয়, কেউ দেখে ফেললে কি হবে জানো? বললাম আমি। তোমার বয়স তখন 19, সবে ফিরেছ বিলেত থেকে। আমি 21। তুমি হেসে উত্তর দিয়েছিলে, এ তো নন্দনকানন, মর্তলোকের দৃষ্টি এখানে পৌঁছই না নতুন বৌঠান। আমি বললাম, তোমার সঙ্গে কথাই পারবো না রবি, কিন্তু তোমার আমার সম্পর্ক তো শুধুই আমাদের। তাকে প্রকাশ করো না তুমি, আমার ভয় করে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। এ বাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, একমাত্র বন্ধু তুমি। কেউ কারো মন বোঝে না এ বাড়িতে, শুধু তুমি বোঝো আমার মন। তুমি ভাবো আমি বুঝি তোমার মন, কিন্তু কেউ কারোর মনকে সত্যি বোঝে নতুন বৌঠান? কিছুটা হয়তো অনুভব করি, কিন্তু তোমার সমস্ত মন অসম্ভব, অসম্ভব। ঠাকুরপো, তোমার এরকম কথায় আমার খুব কষ্ট হয়। এসব তোমার সাজানো কথা। আমার সমস্ত মনটাই তোমাকে দিয়ে দিয়েছি ঠাকুরপো, কারো জন্যে কিচ্ছু রাখিনি। সেই মনের সবটুকু তুমি বোঝো না। তুমি যখন আমার চোখের দিকে তাকাও, আমি বুঝতে পারি তুমি অনুভব করছো আমার হৃদয় ব্যথা। তুমি জানো কোথায় আমার কষ্ট, আমার দহন। তুমি কি সত্যি বোঝো না ঠাকুরপো? বুকের মধ্যে তোমার জন্য যে মন কেমন, যে কষ্ট আমি দিন রাত চেপে রাখি। আমি জানি ঠাকুরপো, তুমি বোঝো। অন্তত একদিন বুঝতে। কমাস আগে পর্যন্ত তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী। রবি, তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যায়। কোনো মিথ্যে নেই এ কথার মধ্যে। আমি বানানো কথা বলতে শিখিনি। তোমাকে, শুধু তোমাকেই ভালোবেসেছি। তোমার মতো আর কোনো পুরুষ যে আমি দেখিনি ঠাকুরপো। রূপে, গুণে, গান আর প্রাণের প্লাবনে তুমি যে অনন্য। তোমার এই 25 বছরের বউ ঠাকুরনটি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছে, তুমি তার একমাত্র অবলম্বন ছিলে এই সংসারে, একমাত্র ভালোবাসার পুরুষ। ঠাকুরপো, সেদিন ছিল জ্যোৎস্না রাত। জোড়াসাঁকোর বাড়ির ছাদে শুধু তুমি আর আমি। তুমি গাইছিলে গান। আমার সেদিন মন ভালো ছিল না, তোমাকে বলিনি সে কথা।
তবু তুমি বুঝতে পারলে আমার মনের কষ্ট। তুমি যে আমার দোসর ঠাকুরপো। আমার কানের কাছে মুখ এনে গার্হ স্বরে বললে, নতুন বৌঠান, কি হবে ছোটখাটো দুঃখের কথা মনে রেখে? ভুলে যাও, সব ভুলে যাও। ভুলতে বললেই কি ভুলতে পারা যায়? কত দিনের কত অপমান, কত কষ্ট সেই 9 বছর বয়সে তোমাদের বাড়ির বউ হয়ে এসে পর্যন্ত সহ্য করছি। বলেছিলাম আমি, তুমি আমার হাতের উপর হাতটি রেখে শুনশান বিশাল ছাদটির এক কোণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে। তারপর বললে, নতুন বৌঠান, জ্যোতিদাদা এখনো আসেনি বুঝি? আজকাল তোমার জ্যোতিদাদার বাড়ি আসার কোনো সময় নেই। কখন আসেন, কখন যান, আমার সঙ্গে দেখা হয় কতটুকু? কাল রাত্রে তো জানি মেজবউ ঠাকুরনের ওখানে গান বাজনার আসর বসেছিল, আমিও ছিলাম কিছুক্ষণ। জ্যোতিদাদাই তো সেই আসরের প্রাণ পুরুষ। জ্যোতিদাদা যে সেই মজলিস সেরে আসতে পারবে না সেটা বুঝতে পেরেছিলাম। জ্যোতিদাদার দিন রাত আজকাল মেজবউ ঠাকুরনের কাছে কাটে। কথাটা তোমাকে বলতে খুব কষ্ট হয়েছিল আমার ঠাকুরপো। তুমি কোনো উত্তর দিলে না। আমি বললাম, শুধু তোমার জন্য বেঁচে আছি ঠাকুরপো, আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই। ঠাকুরপো, এ কথা শুনে তুমি আমার দিকে তাকালে। তোমার চোখের দিকে তাকিয়ে আমার ভয় করল। আমার মনে পড়ছে চাঁদের আলোয় তোমার সে রূপ, যেন এক তরুণ দেবদূত। কিন্তু তোমার চোখের দৃষ্টি আমাকে শান্তি দিল না। মনে হলো আমার শেষ আশ্রয়টুকুও চলে যাবে। ঠাকুরপো, সেই রাত্রে চাঁদের আলোর মধ্যে তোমার বুকে মাথা রেখে আমি আরো একবার নিশ্চিতভাবে বুঝতে পারলাম, তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি বাঁচব না, বাঁচতে পারবো না। তুমি আমাকে নিবিড় করে জড়িয়ে ধরলে, কিন্তু সেই আলিঙ্গনের মধ্যে কোনো আশ্রয় পেলাম না, যে আশ্রয় আমি চেয়েছিলাম। আমি কেঁদে তোমার বুক ভাসিয়েছিলাম। চাঁদের আলো মিশে গেল আমার কান্নায়। তোমার দিকে মুখ তুলে দেখি তোমার চোখেও জল। সেই প্রথম তোমার চোখে জল দেখলাম ঠাকুরপো। চাঁদের আলোয় চিকচিক করছে তোমার চাপা কান্না। আমি বললাম, ঠাকুরপো, তোমার জন্য আমার মন এতদিন যে মালা গেঁথে রেখেছে, আজ এই চাঁদকে সাক্ষী করে সেই মালা তোমার গলায় পরিয়ে দিলাম। তুমি তোমার জীবনে আমাকে বরণ করে নাও। তোমার চোখের জল নিঃশব্দে ঝরে পড়ল আমার কপালে, আমার গালে, আমার বুকের উপর। প্রাণীর ঠাকুরপো, জীবনের এই শেষ দিনে তোমাদের ছেড়ে চলে যাওয়ার আগে অনেক কথা মনে পড়ছে। কত কথা, স্মৃতি, হতাশা, অপমানের বেদনা, একাকিত্বের কষ্ট সব জমে আছে বুকের মধ্যে। অনেক কথা তুমিও জানো না, কিন্তু মৃত্যু যতই কাছে এগিয়ে আসছে
বিদায়ের ঘন্টা যতই শুনতে পাচ্ছি ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে মন, ভাবনারা সব ছাড়িয়ে যাচ্ছে। তাদের উপর আমার শাসন ক্রমশই আলগা হয়ে যাচ্ছে। মনের এই অবস্থায় গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয় ঠাকুরপো, কিন্তু তবু লিখতে আমাকে হবেই। না লিখেও আমার মুক্তি নেই গো। কোথা থেকে শুরু করব বলো তো? 1859 5ই জুলাই আমার জন্ম থেকে? ঠাকুরপো, কেন তোমাদের মতো অভিজাত ধনী পরিবারে জন্ম হলো না আমার? তাহলে তো এত অপমান সহ্য করতে হতো না। ঠাকুরপো, আমার অপমানের গল্প কিন্তু শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকে। সে কথা হয়তো তুমিও জানো, কিন্তু কোনোদিন কোনোভাবে বুঝতে দাওনি। পাছে আমি কষ্ট পাই। একদিন শোয়ার ঘরে দুপুরবেলা একাই শুয়েছিলাম আমি। শুধু মনে আসছিল পুরনো কষ্টের কথা। কানটা কিছুতেই রাখতে পারছিলাম না। হঠাৎ এলে তুমি, হাতে তোমার কবিতার খাতা। নিশ্চয়ই নতুন কোনো কবিতা বা গান লিখেছ, শোনাতে চাও আমাকে? আমি তো সব সময় ছিলাম তোমার প্রথম শ্রোতা, এই সেদিন পর্যন্ত। তুমি আমার চোখে জল দেখে থমকে দাঁড়ালে। খাতাটি খাটের পাশে টেবিলটার উপর রেখে বসলে আমার পাশে। অনেকক্ষণ তাকিয়ে রইলে আমার চোখের দিকে। আমি আলতো করে হাত রাখলাম তোমার বুকের উপর। মনে হলো ভেতরটা আমার জুড়িয়ে গেল। তুমি আমার কপালে হাত রেখে বললে, নতুন বৌঠান, পুরনো চিঠির মতো পুরনো কষ্ট ধুলাই হোক ধুলি। সেই মুহূর্তটি আজ জীবনের শেষ দিনে মনে পড়ছে বারবার। ঠাকুরপো, আর কোনোদিনই কি ফিরে আসবে না আমার প্রতি তোমার প্রেম, তোমার মনের আদর? ফিরে আসবে না তোমার সঙ্গে নন্দনকাননে সেই সব অমল সকাল, শোয়ার ঘরে সেই সব নিঝুম দুপুর, দক্ষিণের বারান্দায় সেই সব বর্ণিল বিকেল, ছাদের ওপর স্নিগ্ধ সন্ধ্যে থেকে মগ্ন রাত? ফিরে আসবে না তোমার আমার একসঙ্গে কবিতা পাঠ, গান গাওয়া? তুমি আরো একবার আমার হবে না? আমার সব হারানোর মধ্যে যা ভাঙলো তা ভেঙেই গেল। ঠাকুরপো, কথায় কথায় খেই হারিয়ে কোথায় চলে এলাম। তোমাকে তো বলেইছি মনটা বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে। কিছুতেই নিজেকে গুছিয়ে নিতে পারছি না। বলতে যাচ্ছিলাম আমার জন্মের আগের কথা, সে কথা বলতে গিয়ে কোথায় চলে এলাম। ঠাকুর বাড়িতে, বিশেষ করে এ বাড়ির মেয়ে মহলে আমার সে অপমান, তার সূত্র ধরে চলে যাওয়া যায় আমার জন্মের আগের ঘটনা। আমার ভাগ্য সেই সব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। প্রাণের রবি, ঠাকুর বাড়ির বউ হওয়ার আগে তোমাদের কাছে, না না তোমার কাছে নয়, তুমি তো আমার ভালোবাসার মানুষ, আর সকলের কাছে, বিশেষ করে তোমার আইসিএস সেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর আর তার বিলেত ফেরত স্ত্রী জ্ঞানদানন্দিনীর কাছে আমার পরিচয় ছিল আমি তোমাদের বাজার সরকার শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। সেটাই অবশ্যই আমার সম্পর্কে শেষ কথা নয়, আরও একটু আছে। এমন এক পরিবারে জন্ম আমার, যে পরিবারের থাকা খাওয়া জোটে তোমাদের, অর্থাৎ ঠাকুর বাড়ির দাক্ষিণ্যে।
আমার ঠাকুরদা জগন্মোহন গঙ্গোপাধ্যায় এক গুণী সঙ্গীত শিল্পী। সে কথা তুমি তো জানো ঠাকুরপো। কতবার তুমি আমাকে বলেছ আমি আমার গানের গলা পেয়েছি আমার ঠাকুরদার থেকে, কিন্তু তার গুণের কোনো স্বীকৃতি ছিল না অভিজাত ধনী ঠাকুর বাড়িতে। তিনি যে গরিব, তোমাদের দাক্ষিণ্যে বেঁচে আছেন, তোমরাই তাকে মাথা গোজার জন্য একটা বাড়ি দিয়েছিলে কলকাতার খারাপ পাড়া হাড়কাটা গলিতে। আমি হয়তো সেই হাড়কাটা গলির মেয়ে, তাই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির মহিলা মহল আমাকে সারা জীবন এত হেয় করল, কষ্ট দিল। হাড়কাটা গলির ওই বাড়িটা আমার ঠাকুরদা পেয়েছিলেন দান হিসেবে, কিন্তু সে ছিল করুণার দান। সেই দান গ্রহণ করার মধ্যে কোনো সম্মান ছিল না। ঠাকুরপো, আমি জানি না ঠাকুর বাড়ির সঙ্গে আমার বাড়ির সম্পর্ক তুমি কতটা জানো। জানলেও আমাকে জানতে দাওনি যে তুমি জানো। এক অর্থে আমিও কিন্তু ঠাকুর বাড়ির মেয়ে, কিন্তু সে কথা ভাববার অধিকার আমাকে কেউ কোনো দিন দেননি। আমি ঘাটেরও নই, পাড়েরও নই। এইভাবে কেটে গেল আমার জীবনের 25টা বছর। আমার পরিবারের গল্প, আমার জন্মের কাহিনী আজ তোমাকে কিছুটা বলে যায়, তাহলে হয়তো কিছুটা বুঝবে কি আমাকে দহন করেছে এত বছর ধরে। আমার মৃত্যু কি জোড়াবে। আমার ঠাকুরদা জগন্মোহনের সঙ্গে বিয়ে হয় তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণির। এসব কথা তোমাকে দু একদিন বলবার চেষ্টা করেছিলাম, তুমি বলতে থাক না, সেই সব দূরের কথা। কিছুতেই বলতে দিতে না আমাকে। পাছে সব কথা বলতে গিয়ে আমি ভিতরে ভিতরে কষ্ট পাই। একদিন বললে, আমার বেশ মনে আছে, দুপুরবেলা আমার শোবার ঘরের খাটে আমার পাশে শুয়েছিলে তুমি। চুপচাপ ছিলে অনেকক্ষণ, জানলা দিয়ে দেখছিলে আকাশের মেঘের ঘন ঘটা। আমি সেই সুযোগে তোমাকে শোনাতে চাইলাম আমার পরিবারের পূর্ব কথা। তুমি বললে, নতুন বউঠান, কি হবে পুরনো দুঃখ কষ্টের কথা ভেবে? ভুবন জুড়ে এত আনন্দ, সেই আনন্দ ধারাকে অন্তরে গ্রহণ করো, দেখবে ঝরা পাতার মতো পুরনো দুঃখ সেই আনন্দ স্রোতে ভেসে গিয়েছে। আমি তোমার হাতটি এনে রাখলাম আমার বুকের উপর, বললাম, শত দুঃখের মাঝেও সেই আনন্দকে আমি ধরে আছি এই মুহূর্তে আমার বুকের মাঝখানটিতে। ঠাকুরপো, আমার মনে হলো যেন চিরকাল তোমার হাতটি আমার বুকের মাঝখানটিতে এইভাবে ধরে রাখতে পারি। তুমি আর কারো নও ঠাকুরপো, শুধুই আমার। পৃথিবী থেকে চলে যাওয়ার আগে বুকের মাঝখানটা বড্ড খালি হয়ে গেছে, কিছু নেই সেখানে, শুধু শূন্য। কোথায় তোমার হাত, কোথায় তোমার সেই সুধাময় স্পর্শ ঠাকুরপো? সব হারিয়ে গেল, সব তুমি কেড়ে নিলে। তুমি হঠাৎ বললে, চলো তো নাটকের মহড়াটা আরো একবার শুরু করা যাক, তোমার মন এখনই ভালো হয়ে যাবে বৌঠান। তখন তোমার জ্যোতি দাদার লেখা অলিকবাবু নাটকের মহড়া চলছে, রোজ বিকেল থেকে সন্ধে পর্যন্ত। সেই নাটকের নায়ক নায়িকা তুমি আর আমি। নায়ক অলিকবাবু তুমি, নায়িকা হেমাঙ্গিনী আমি। যার পর থেকে তুমি আমাকে চুপি চুপি হে বলে ডাকতে শুরু করলে।
আমি তোমার হাতখানি বুকের মাঝে ধরে সেই দুপুরবেলা আমার খাটে শুয়ে শুয়ে শুরু করলাম নাটকের মহড়া। আমি জগতের সমক্ষে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে বলিব, 1,00,000 বার বলিব, তুমি আমার স্বামী। 100বার বলিব, 1,000,000 বলিব, 1,00,000 বার বলিব, আমি তোমার স্ত্রী। তুমি চুপ করে শুনলে, কোনো কথা বললে না অনেকক্ষণ। তোমার হাতটিকে আমার বুকের উপর থেকে সরিয়েও নিলে না। পাশ ফিরে শুধু তাকালে আমার মুখের দিকে। ঠাকুরপো, আজও ভুলতে পারিনি তোমার সেই আরতিময় আঁখিপাতের মায়া। আবার এলোমেলো চলতে চলতে যে কথা বলতে যাচ্ছিলাম তার থেকে কত দূরে চলে এলাম। এই রকমই ঘুরতে থাকবে ঠাকুরপো। মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে কখনো তো কিছু লিখিনি। যে সে কথা ভাবছি, অবশ হয়ে আসছে দেহ মন। মনের মধ্যে সবকিছু অগোছালো, শিথিল হয়ে যাচ্ছে। তোমাকে যে চিঠি পড়তেই হবে তাও নয়। চিঠিটা আমার সঙ্গে চিতায় জ্বালিয়ে দিও ঠাকুরপো। আমার একটি দুঃখের জায়গা, আমার চোখের সামনে আমার বাবার অপমান। দিনের পর দিন আমি ঢুকলাম তোমাদের বাড়ির অন্দরমহলে, কিন্তু বাবা থেকে গেলেন বারমহলে, সামান্য বেতনের শ্যাম গাঙ্গুলি হয়ে। যদিও তিনি ঠাকুর বাড়ির বেয়াই, কোনো সম্মান পাননি কোনোদিন। সেই উদারতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ছিল না ঠাকুরপো, ছিল শুধু তোমার মধ্যে। কিন্তু তুমি তো আলাদা, সবার থেকে অন্য রকম। আমার বাবা যে সারা জীবন ঠাকুর বাড়ির অসম্মানের মধ্যেই থাকতে বাধ্য হলেন, তার কারণ তোমাদের দাক্ষিণ্যেই আমাদের পরিবার চিরকাল খেতে পড়তে পেয়েছে। তোমাদের দাক্ষিণ্যেই তো আমি ঠাকুর বাড়ির বউ হতে পেরেছিলাম। কিন্তু তবু ডালে ডালে পাতায় পাতায় আমিও তো দ্বারকানাথ পরিবারের সঙ্গে জড়িত। তোমার ঠাকুরদা দ্বারকানাথের পরিবারের সঙ্গে জড়িত। তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণিকেই তো বিয়ে করেন আমার ঠাকুরদা জগনমোহন। দ্বারকানাথের মামা, অর্থাৎ শিরোমণির বাবার নাম ছিল কেনারাম রায়চৌধুরী। আমার অসম্মানটা কোথায় জানো ঠাকুরপো? হাড়কাটাগুলির বাড়িটা কিন্তু শিরোমণি তার বাবার কাছ থেকে পাননি, পেয়েছিলেন কাকিমা রামপ্রিয়ার কাছ থেকে। কে এই রামপ্রিয়া? তুমি হয়তো জানো না, আমি খোঁজ নিয়ে জেনেছি। রামপ্রিয়া ছিলেন দ্বারকানাথের ঠাকুরদা নীলমণি ঠাকুরের ভাই গোবিন্দরামের স্ত্রী। রামপ্রিয়া কেন কুখ্যাত বনিতাপাড়া হাড়কাটাগুলিতে একখানা বাড়ি দিতে গেলেন শিরোমণিকে? বারে, আমার ঠাকুরদা জগনমোহন, যাকে তোমাদের বাড়ির সবাই জগমোহন বলে ডাকেন, তিনি তো গরিব মানুষ। বিয়ের পর বউকে নিয়ে থাকবেন কোথায়? তাই খারাপ পাড়ার একখানা গেরস্ত বাড়ি দেওয়া হলো তার বউকে। দিলেন বউয়ের কাকিমা রামপ্রিয়া। আমার ঠাকুরদা আর ঠাকুমা ওই হাড়কাটাগুলিতেই থাকতেন। এমন একটা মানুষকে ঠাকুর বাড়ির আভিজাত্য কি চোখে দেখবে তা তো তোমাকে বলে বোঝাতে হবে না ঠাকুরপো। আমার বাবা শ্যাম গাঙ্গুলির কাজ জুটল তোমাদের বাড়িতে, বাজার সরকারের কাজ।
আর নানা রকম ফরমাস খাটার কাজ। আমার বিয়ের পরেও সে কাজ তাকে করতে হয়েছে। বারবারের ফরমাসে তিনি বেশি খাটতেন। অন্দরমহলে তাকে কদাচিৎ দেখতে পেতাম। স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী আমি, অথচ জ্যোতিরিন্দ্রনাথ তার জামাই, তিনি এবাড়ির বেয়াই, এসব কথা তার পক্ষে স্বপ্নেও ভাবা সম্ভব হয়নি। হঠাৎ ঠাকুর বাড়ির আভিজাত্যের টনক নড়ল। কেউ কেউ ভাবতে শুরু করলেন শ্যাম গাঙ্গুলিকে জোড়াসাঁকোর বাড়িতে না রাখাই ভালো। দূরে কোথাও পাঠিয়ে দিলে সামাজিক লজ্জা থেকে দুপক্ষেরই মুক্তি। সামান্য বেতনে আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হলো তোমাদের গাজীপুরের বাড়িতে। সেখানে তোমাদের বিশাল জমিদারি, অনেক বড় বাড়ি, দায়িত্ব অনেক। আমার বাবা আমার চোখের সামনে থেকে সরে গেলেন। আমি বাঁচলাম। কেউ তো ঠাকুর বাড়িরই দান। আমি কৃতজ্ঞ। ঠাকুরপো সবে তখন বিয়ে হয়েছে আমার। 9 বছরের বালিকা আমি। একদিন মেজবউ ঠাকুরনের ঘরের পাশে যেতেই শুনতে পেলাম মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠস্বর। তিনি তার স্ত্রীকে বলছেন, এ কাকে নিয়ে এলে বাড়িতে? ওই মেয়েটা জ্যোতির যোগ্য পাত্রী? কোন দিক থেকে সে জ্যোতির মতো ছেলের উপযুক্ত? এটা একটা বিয়ে হলো? ঠাকুরপো, আমার খুব ভয় করলো কথাটা শুনে, আর খুব দুঃখও হলো। ভয় করলো যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সবাই মিলে, আমি কোথায় যাব? মেজবউ ঠাকুরন বললেন, ওকে আমরা মেজে ঘষে তৈরি করে নেব। তাছাড়া জ্যোতি ঠাকুরপোরও কিছুটা দায়িত্ব আছে ওকে নিজের মনের মতো করে গড়ে তোলার। মেজবউ ঠাকুরনের কথায় যেন আগুনে ঘি পড়ল। জ্বলে উঠলেন সত্যেন্দ্রনাথ। বললেন, ও মেয়ে কোনোদিন ভালো মেয়ে হবে না। তোমরা দেখে নিও। বাজার সরকার শ্যামের মেয়ে হয়ে উঠবে জ্যোতির যোগ্য স্ত্রী। তোমরা ঘষে মেজে কাকে তৈরি করবে? জ্যোতির এ বিয়েতে আপত্তি করা উচিত ছিল। আমার হাত পা সব কাঁপতে লাগলো। খুব কান্না এলো বুকের মধ্যে, কিন্তু চোখ শুকনো। মেজবউ ঠাকুরনকে বলতে শুনলাম, বাবা মশাইয়ের ইচ্ছে এ বিয়ে হোক। জ্যোতি ঠাকুরপো বাবা মশাইয়ের বিরুদ্ধে কথা বলবে, এ কথা তুমি ভাবতে পারলে? এটা বাবা মশাইয়ের জেদ, অন্যায় জেদ। জ্যোতি মেনে নিল বটে, কোনো প্রতিবাদ পর্যন্ত করলো না। এ বিয়েতে কারো মঙ্গল হবে না। ঠাকুরপো, ওই কথাটা আজও আমার কানে লেগে আছে। এ বিয়েতে কারো মঙ্গল হবে না। তোমাদের সংসারে সব থেকে বড় অমঙ্গল আমি। তোমাকে ভালোবেসে আমি অসতীও। আজ সেই অমঙ্গলের, সেই অসতীর বিদায়। আমি চাই তোমাদের সংসারে সুখ শান্তি ফিরে আসুক। তোমার নতুন দাদা আমাকে স্ত্রী হিসেবে পেয়ে মনে হয় না একদিনের জন্যও সুখী হয়েছিলেন। মনেরই তো মিল হলো না আমাদের। সত্যি আমি ওর যোগ্য স্ত্রী হতে পারলাম না। উনি সারা জীবন থেকে গেলেন অনেক দূরের মানুষ। ঠাকুরপো, তুমি আমাকে এত ভালোবাসলেন কবি বিহারীলাল চক্রবর্তী। আমার প্রতি বিহারীলালের ভক্তি অনুরাগ সত্যিই আমাকে লজ্জা দিত। কিন্তু তোমার নতুন দাদার প্রেম না, পেলাম না কোনো দিন।
কোনো দিন তার কাছের মানুষ হয়ে ওঠার সম্মানটুকুও পাইনি। ঠাকুরপো, তোমার কাছে লুকোবার কিছু নেই। তুমি অন্তত অনুভব করতে পেরেছ আমার সঙ্গে তোমার নতুন দাদার সম্পর্কটা বড় বেশি সাজানো। আমাদের সম্পর্কে কোনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি ঠাকুরপো। সম্পর্কের ভেতরটা একেবারে শীতল। ঠাকুরপো, আমার মনে আছে একদিন ঘোর বৃষ্টির মধ্যে তুমি আমি দুজনেই ভিজছি আমাদের বড় শখের নন্দনকাননে। এদিকটা শুধুই আমাদের, এদিকে কেউ বড় একটা আসতেন না। বৃষ্টির মধ্যে মাধবীলতার আড়ালে তুমি হঠাৎ আমাকে বুকের মধ্যে টেনে নিলে। সেই টানের মধ্যে তোমার বুকের উজান ছিল ঠাকুরপো। আমি বাধা দিতে পারিনি, চাইও নি। কোনো কোনো অন্যায়ের গলায় দুলে উঠে হৃদয়ের বড় মাল্য। সেই অন্যায়কে বরণ করে নেয় সমস্ত মন প্রাণ। ঠাকুরপো, তোমার আলিঙ্গন ছিল তেমন অন্যায়। বৃষ্টিতে ভিজছ তুমি, কি সুন্দর দীর্ঘ শরীর তোমার। তোমার দীর্ঘ সিক্ত কেশদাম নেমে এসেছে বলিষ্ঠ গ্রীবা পর্যন্ত। তোমার আয়ত দুটি চোখে মেঘলা আকাশের মায়া। তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলে, ঠাকুর বাড়িতে একটা উপবাসে আমরা সবাই কষ্ট পেয়েছি, চিরকাল। আদরের উপবাস, আদরের উপবাস, মাত্র দুটি শব্দ, অথচ আমার শরীরের মধ্যে বৃষ্টির জলের সঙ্গে মিশে বয়ে গেল ওই শব্দ দুটি। তোমার কণ্ঠস্বর স্পর্শ করল আমার সমস্ত শরীর। আমি স্থান কাল ভুলে গেলাম। মনে হলো প্রবল বৃষ্টির মধ্যে তোমার শরীর গলে যাচ্ছে আমার শরীরের মধ্যে। মনে হলো আমার শরীর মিশে যাচ্ছে তোমার শরীরে, কোনো তফাৎ নেই আর। তোমার দিকে মুখ তুলে বললাম, আমাকে একটু আদর করবে ঠাকুরপো। কতদিন কতদিন কোনো আদর পাইনি আমি। তুমি যেন জলদেবতা, সামান্য নিচু হলে তুমি। আমার মুখখানি তুলে নিলে কত আদরে, চুমু খেলে আমার ঠোঁটে, এক ঝলকের আলতো চুমু। মনে হলো এই প্রথম আদর পেলাম আমি। হতে পারে অন্যায়, তবু মনে হলো জীবনে এর চেয়ে বেশি কিছু, বড় কিছু, পবিত্র কিছু আমি পাইনি। যেন এত কাল বেঁচেছিলাম এই মুহূর্তটির জন্যে। আমার ঠোঁটে তোমার সেই প্রথম চুমু আজও ফুরিয়ে যায়নি ঠাকুরপো। আমার জীবন ফুরিয়ে যেতে চলল। আবার খেই হারিয়ে ফেলেছি। তোমার মতো গুছিয়ে যদি লিখতে পারতাম, অথচ না লিখেও উপায় নেই। অনেক কথা যে বলার আছে তোমাকে। পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে সব 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 কথা বলে যেতে চাই, উজাড় করে। যদি একবার কাছে পেতাম তোমাকে, খুব আদর করতাম, তখন আর এত কথা বলতাম না হয়তো। কিন্তু তোমাকে আজকাল শুধু দূর থেকে দেখি। গত 4 মাস তোমার বিয়ে হয়েছে। গত 4 মাসে ঠাকুরপো কত দূরে সরে গেছো তুমি। কি করে
করে পারলে গো? তুমি কি জানো ঠাকুরপো, নন্দনকাননে সব গাছ মরে গেছে এই কমাসে। জল না পেয়ে, যত্ন না পেয়ে, আদর না পেয়ে মরে গেল তারা। আমাদের সাধের নন্দনকানন আদরের উপবাসে মরল ঠাকুরপো। ঠাকুরপো, গত 4 মাস তুমি তোমার নতুন বউকে নিয়ে ব্যস্ত। তোমার নতুন বউঠান এখন পুরাতন। আজকাল তুমিও তোমার জ্যোতি দাদার মতো বাড়ি ফেরো না। মাঝে মধ্যে রাত কাটাও মেজ বউ ঠাকুরানের বাড়িতেই। সেখানে যে চলছে তোমার বালিকা বধূর মাজা ঘষা মেজ বউ ঠাকুরানের নিজের হাতে। তোমার বন্ধ ঘরের দিকে তাকিয়ে কত বিকেল, সন্ধে, রাত কেটে যায় আমার। সব থেকে অসহ্য একলা আমার দুপুর বেলা। তোমার পায়ের শব্দ শুনতে পাই, সারাক্ষণ মনে হয় এই বুঝি এলে তুমি। নতুন বউঠান, চলে এলাম তোমার কাছে। একথা বলে আমার পাশে শুয়ে পড়লে। কদিন আগে আর পারলাম না, ঢুকে পড়লাম তোমার ঘরে। ঢুকে দেখলাম পাথরের টেবিলে তোমার কবিতার খাতাটি উপর করে রেখে গেছো তুমি, যেন কোনো কবিতা লিখতে লিখতে উঠে গেছো। বুকের ভেতরটা টনটন করে উঠল। তোমার বিয়ের পরে এ কমাস আর একটিও কবিতা পড়ে শোনাওনি আমাকে। ঠাকুরপো, তুমি তো বলেছিলে আমার জন্যই তুমি লেখো, তোমার সব লেখা। তোমার লেখার মধ্যে লুকোনো থাকে অন্য লেখা, যা শুধু আমি পড়ব, আমি বুঝব। সে লেখার কারো জন্যে নয়। কেন মিথ্যে বলেছিলে ঠাকুরপো? এই ছলনার কি কোনো প্রয়োজন ছিল? প্রাণের রবি, আমি তোমাকে কখনো কোনো মিথ্যে বলিনি। আমার মধ্যে কোনো ছলনার আশ্রয় ছিল না। আমি পেয়েছি তোমার ভালোবাসা ঠাকুরপো। আর কোনো মেয়ে এভাবে তোমার ভালোবাসা পাবে না হয়তো। আমার জীবন সার্থক। সেই ভালোবাসা হারিয়ে আমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না ঠাকুরপো। বলতে লজ্জা করছে, তবু না বলেও পারছি না। আমি কখনো কখনো লুকিয়ে চুরিয়ে তোমার কবিতার খাতা পড়ি, আর তখনও খুব কান্না পাই আমার। সবে বিয়ে করেছো তুমি, খুব স্বাভাবিক তোমার কবিতায় এত আদর, এত শরীর ছড়িয়ে থাকবে। তবু আমার খুব কান্না পায়, খুব কষ্ট হয়। বুকের শিরায় টান ধরে, মনে হয় আমার অপমান এতদিনে সম্পূর্ণ হলো। তোমার একটি কবিতার নাম স্তন। চমকে উঠলাম নাম দেখে। এ তো তোমারই হাতের লেখা। স্তন শব্দটি ফুলের মতো ফুটে আছে তোমার অনিন্দ সুন্দর হস্তাক্ষরে। তুমি লিখেছ, সহসা আলোতে এসে গেছে যেন থেমে, শরমে মরিতে চায় অঞ্চল ও আড়ালে। এই লাইন দুটি আমার গলা চেপে ধরল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। একটি প্রশ্ন অসুখের মতো ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে। কোথাও কি ভাবনি তুমি আমার কথাও? একবারও না। আর একটি কবিতায় চোখ গেল আমার। কবিতার নাম চুম্বন।
দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে, ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে। প্রেম লিখিতেছে গান কোমল আদরে, অধরেতে থরে থরে চুম্বনের খেলা। ঠাকুরপো, সত্যি কথা, তোমার কি একবারও মনে পড়েনি নন্দন কাননে সেই বৃষ্টির আড়াল, সেই আদর, সেই নিবিড় আলিঙ্গন আর চুম্বন? এই লাইনগুলোর মধ্যে কি তোমার আমার আদর এতটুকুও নেই? ঠাকুরপো, বলো বলো বলো। প্রাণের রবি, পাথরের টেবিলে তোমার খাতাটি উপর করা আছে। দেখে মনে হলো না থাক, আবার তোমার লেখা পড়ে যদি কষ্ট পাই আমি, যদি আবার নিঃশ্বাস বন্ধ হয়ে বুকের শিরা ছিঁড়ে যায়, কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার আর নেই রবি। পরক্ষণেই মনে হলো হয়তো এমন কিছু লিখেছ যা আমার মন ভালো করে দেবে, যে লেখার মধ্যে লুকোনো আছে অন্য লেখা, যে লেখা শুধু তুমি আমি পড়ব, সেই লেখা আর কেউ বুঝবে না। আমি খাতাটি তুলতেই চোখে পড়ল এই লাইন দুটি, হেথা হতে যাও পুরাতন, হেথাই নতুন খেলা আরম্ভ হয়েছে। পরের ঘটনা আমার কিছু মনে নেই রবি। আমি কি করে তোমাদের ঘর থেকে আমার ঘরে এসেছিলাম আজও মনে পড়েনি আমার। শুধু মনে আছে যখন চেতনা ফিরল তখন রাত্রির হয়ে গেছে। আমি আমার বিছানায়, ঘর অন্ধকার। ঠাকুরপো, কে ছিলেন আমার মা? তোমরা তাকে কখনো কোথাও দেখেছ? কখনো কি আমি পেয়েছি মায়ের আদর? 4 কন্যার জন্ম দিয়েছিলেন আমার মা। বরদা আর মনোরমা আমার 2 দিদি, আর শ্বেতাম্বরী আমার ছোট বোন। আমি শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। শুধু বাবার নামেই আমার পরিচয়। কোথায় হারিয়ে গেলেন মা? তাকে আমার মনেই পড়ে না। তোমার নতুন দাদাকে আমার মায়ের কথা কোনোদিনও জিজ্ঞেস করতে সাহস হয়নি। আমার বাবা তার সব অপমান সত্ত্বেও এক অর্থে তো ঠাকুর বাড়িরই ছেলে, তাই এ বাড়িতেই আমার জন্মের আগে তার স্থান হয়েছিল। তার বাসা ছিল জোড়াসাঁকুর বিরাট বাড়িটার নিচের তলায়, পায়রার খোপের মতো একটি ঘরে। আমার জন্ম কোথায় ঠাকুরপো? হাড়কাটাগুলিতে, নাকি তোমাদের বাড়ির নিচের তলায়, যেখানে তোমরা আশ্রয় দিয়েছিলে গরিব আত্মীয় স্বজনদের? ঠাকুরপো, আমি তোমাকে দেখতাম দূর থেকে। তুমি নামতে না নিচের তলায়। কোনোদিনও আসোনি আমাদের বাড়ি। কেনই বা আসবে? কত বড় ধনী পরিবারের ছেলে তুমি। তুমি তখন বছর 6টাই হবে, আমি 8। তোমাকে দেখতাম দূর থেকে। দক্ষিণের বারান্দায় রেলিং ধরে তুমি দাঁড়িয়ে থাকতে। তোমার দৃষ্টি থাকতো আকাশের পানে। মাঝে মাঝে তুমি খেলা করতে বাগানে। ইচ্ছে করতো তোমার সঙ্গে গিয়ে খেলা করি। একদিন, তখন তুমি আমার খুব বন্ধু, সেই যখন নন্দনকানন করছি দুজন মিলে, তুমি বিলেত থেকে ফেরার পরই, তখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম, ঠাকুরপো, আমাকে মনে পড়ে তোমার কেমন ছিলাম আমি এ বাড়ির বউ হওয়ার আগে তোমাদের নিচের তলায়? কথাটা শুনেই কেমন যেন বিষণ্ণ হয়ে গেলে তুমি।
কুঁকড়ে গেলে ভিতর থেকে। শুধু বললে, মনে তো পড়ে না কিছু? আমি বললাম, কিচ্ছু মনে পড়ে না। আমি নিচের তলা থেকে দেখতাম তোমাকে, তুমি যখন এসে দাঁড়াতে দক্ষিণের বারান্দায়। একদিন তোমাকে দেখে হাত নেড়েছিলাম, মনে পড়ে তোমার? তুমি বললে, নিচের দিকে দেখতামই না আমি তো আকাশ দেখতাম। তোমার আকাশ দেখতে ভালো লাগতো না? আমি বললাম, আমার ঘর থেকে আকাশ দেখা যেত না। আমার তো তোমার মতো বারান্দা ছিল না ঠাকুরপো। হয়তো আমার কথা শুনে খুব কষ্ট হয়েছিল তোমার। কোনো কথা বললে না। নন্দনকাননের চাঁপা গাছ থেকে একটা স্বর্ণ চাপা তুলে হঠাৎ গুঁজে দিলে আমার খোপায়। প্রাণের ঠাকুরপো, যে অবস্থার মধ্যে কেটেছিল আমার শৈশব, সেখানে কোনো দিন পৌঁছইনি। তোমাদের বড় বাড়ির কোনো রোশনাই, হাসি, গান, আনন্দ। ঠাকুর বাড়ির ফরমাস খাটা বাজার সরকারের কালো রোগা মেয়েটার জীবনের সঙ্গে তোমার জীবনের কোনো মিল ছিল না। তোমার নতুন দাদার সঙ্গে আমার বিয়ের আগে হঠাৎ ঠাকুর বাড়ির বউ হয়ে এসে পড়েছিলাম তোমাদের অন্তর্মহলে। এসে দেখলাম কি এলাহি ব্যাপার। ছেলে মেয়ে, জামাই বউ, নাতি নাতনি, দাস দাসীতে বাড়িটা গম গম করছে। কে কার কি, কার সঙ্গে কার কি সম্পর্ক, এ বুঝে উঠতে আমার বেশ সময় লেগেছিল। একটা কথা বুঝতে আমার অসুবিধে হয়নি। ঠাকুর বাড়িতে প্রতিদিনই যেন উৎসব। বাড়ির রান্নাঘরে 10-12 জন বামুন ঠাকুর ভোর থেকে রান্না চড়ায়, গনগনে উনুনে। রান্নার ব্যবস্থাও 2 রকমের, একটা সরকারি, একটা বেসরকারি। ঘরে ঘরে যে রান্না বামুন ঠাকুরেরা পৌঁছে দেয় সেটা সরকারি রান্না, কিন্তু প্রতি মহলে ঘরে ঘরে তো লোক, প্রত্যেকের রুচি আলাদা। সুতরাং প্রতি মহলের জন্যে তোলা উনুনে স্বামী স্ত্রীদের ফরমাস অনুসারে কিছু বিশেষ রান্নাও হয়, সেটা বেসরকারি রান্না। এসব দেখে আমি তো তাজ্জব। তোমার নতুন দাদার খাবার রুচি ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার উপর ভার পড়ল তার রুচি অনুসারে রান্না করার। রান্নার তখন আমি কিছুই জানতাম না, ধীরে ধীরে শিখতে হলো সবই। আমার একেবারেই ভালো লাগেনি ঠাকুর বাড়ির ভাড়ার ঘরের বৈঠকি আড্ডা। তরকারি কাটার আসরে সবাইকে থাকতে হতো, আমিও থাকতাম। সেই ভাড়ার ঘরের আড্ডাতেই ঠাকুর বাড়ির মহিলা মহলের কত খোঁটা, কত গঞ্জনা যে আমাকে সহ্য করতে হয়েছে। প্রথম প্রথম আমার সন্তান হলো না বলে গঞ্জনা। আমি বাঁজা। এই বাঁজা বউকে বিয়ে করে তোমার নতুন দাদার কত হতাশা, কত যন্ত্রণা, এসব কত কথা যে কত ভাবে আমি শুনেছি। তারপর এলো তোমার আমার সম্পর্ক নিয়ে গুঞ্জন। তোমাকে সাহস করে যে কথা কেউ বলতে পারতেন না, বলতেন আমাকে। আমি নাকি তোমাকে নষ্ট করেছি, তোমার মাথা খাচ্ছি। প্রাণের ঠাকুরপো, দেখলে তো গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভবই না, বিশেষ করে মনের এই অবস্থায়। যত বেলা বাড়ছে ততই এগিয়ে আসছে আমার চির বিদায়ের মুহূর্ত। আরো বিপন্ন বিষণ্ণ হয়ে পড়ছে মন, দিশেহারা হয়ে যাচ্ছে কথা। দিশেহারা হয়ে যে কথা বলতে চাই তার থেকে অনেক দূরে চলে যাচ্ছি বারবার। আমার তো আর বেশি সময় নেই, অথচ সব কথা যে বলতেই হবে তোমাকে। হে আমার প্রিয়তম পুরুষ, প্রিয়তম বন্ধু, আমার চির সখা, তোমাকে না বলে যে আমি মরতে পারবো না।
কতই বা তখন বয়স হবে তোমার? তখন তো তুমি একরত্তি বালক, বয়স 7-8 হবে। আমার কিন্তু তখন বেশ বয়স। আমার বিয়ের দিনেই তো আমি 9-এ পড়লাম। 1868-র 5ই জুলাই ছিল আমার 9 বছরের জন্মদিন। হিন্দুরা বলে জন্মদিনের দিন বিয়ে করতে নেই। তা তোমরা হিন্দু নও, ব্রাহ্মণ। ওসব কুসংস্কার তোমাদের নেই। তবে আসল কথাটা হলো, সেদিন যে আমার জন্মদিন, সে কথাটা কেউ মনে রাখেনি। ওই দেখো, এবার মনে পড়ল আমার মায়ের কথা। ওই তো আমি দেখতে পাচ্ছি, আবছা হয়ে দাঁড়িয়ে আছেন এক কোণে। বলছেন, জন্মদিনের দিন বিয়ে দিলে সে বিয়ে শুভ হয় না। ঠাকুরপো, এবার সব মনে পড়ছে আমার। মায়ের নাম ত্রৈলোক্য সুন্দরী, যার কথা কেউ শুনল না। আমার বিয়েতে যার কোনো ভূমিকাই নেই। ঠাকুর বাড়ির অন্দরমহলে যার কোনো পরিচয় নেই। তার কত বড় নাম, ত্রৈলোক্য সুন্দরী। কোথায় হারিয়ে গেলেন 4 কন্যার সেই জননী, আমার মা? আমার ঠাকুরদা জগনমোহন গঙ্গোপাধ্যায় ছিলেন ঠাকুর বাড়ির দারোয়ান। তোমাদের বাড়ির ফটকেই ছিল তার চিরস্থায়ী আসন পাতা। আমার দাদা মশাইয়ের নাম শশীভূষণ মুখোপাধ্যায়। ঠাকুর বাড়িতে তার কোনো পরিচিতিই নেই। এই দেখো, আবার পিছলে গেছে আমার লেখা। যে কথা বলছিলাম, 1868-র 5ই জুলাই আমার জন্মদিনে তোমার 19 বছরের নতুন দাদার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। কি দুর্লভ সৌভাগ্য আমার! ঈশ্বরের কত বড় আশীর্বাদ আমার উপর। আমি, যার বিদ্যে তখন প্রথম ভাগও পেরোইনি, আমি এক গরিবের কালো রোগা মেয়ে হয়ে গেলাম ঠাকুর বাড়ির বিদ্বান, অপূর্ব রূপবান, অভিজাত যুবক। গানে বাজনায় লেখায় সরস্বতীর বর পুত্র, স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী। প্রায় প্রথম দিন থেকে শুরু হয়ে গেল আমাকে তোমার নতুন দাদার যোগ্য গড়ে তোলার চেষ্টা। আমার জন্যে কেনা হলো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, ধারাপাত। আমাকে ঘষে মেজে তৈরি করার দায়িত্ব নিজে হাতে তুলে নিলেন মেজবউ ঠাকরুন জ্ঞানদানন্দিনী। আমার মোটেই ভাল লাগতো না এসব। ভাল লাগতো শুধু তোমার সঙ্গে ধারাপাত করতে। তোমার সঙ্গে প্রথম বাঁধা পড়েছিলাম ধারাপাতের সুরে। প্রাণের রবি, আমি ক্রমশ হয়ে উঠলাম তোমাদের বাড়ির বউ। আমার একমাত্র পরিচয় তোমার নতুন দাদার স্ত্রী। তুমি আমাকে কি মিষ্টি করে ডাকলে, নতুন বউঠান। আমার জীবনে সারা দিন রাত ধরে একটাই চেষ্টা, কি করে হয়ে উঠব জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের যোগ্য স্ত্রী। আমার বাবা মা পড়ে থাকলেন আমার দৃষ্টিপথ থেকে অনেক দূরে। আমি যে বাড়ির বউ, খবর পেতাম বাবা কখনো খাটছেন তোমাদের বাগানে পাঁচিল তোলার ফরমাস, কখনো বা দুরস্ত করছেন আমার শাশুড়ি ঠাকরুন তোমার মায়ের বিছানা। আমার মা যে ক্রমশ কোথায় হারিয়ে গেলেন আমি অন্তত জানি না। ক্রমেই বুঝতে পারলাম ঠাকুরপো, আমি যতই চেষ্টা করি না কেন, মেজবউ ঠাকরুনের চোখে আমি এ বাড়ির
বাজার সরকারের মেয়ে ছাড়া আর কিছুই নই। এই পরিচয় থেকে, এই সামান্যতা থেকে আমার মুক্তির কোনো উপায় নেই। জ্যোতিরিন্দ্রনাথের যোগ্য স্ত্রী হওয়া এ জীবনে আমার পক্ষে যে সম্ভব নয়, এ কথাটা ঠাকুর বাড়ির মেয়ে মহল এতদিন ধরে ক্রমাগত আমাকে বুঝিয়ে দিয়েছে। সারা ঠাকুর বাড়িতে আমি একটি প্রাণের মানুষ পেয়েছিলাম, রবি। সে মানুষ তুমি। তুমি বুঝেছিলে আমার দহন, আমার সকল কষ্ট সহ্য হয়। তোমার দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। কেন তুমি লিখলে, চেও না ফিরে ফিরে, হেথায় আলো নাহি, অন্তরের পানে চাহি, আঁধারে মিলাও ধীরে ধীরে। তোমার কথাই আমি মাথা পেতে নিলাম, রবি। আমার সামনে অনন্ত আধার, রবিহীন নিশিচ্ছিদ্র অন্ধকার। আমি তোমারই নির্দেশে সেই দিকে পা বাড়ালাম, রবি। তখন তুমি বিলেতে। মনে হচ্ছে কত বছর তোমাকে দেখিনি। তোমার ফিরে আসার দিনগুনে কাটছে আমার রাত দিন। একদিন কুটনো কাটার আসরে মেজবউ ঠাকরুন বললেন, নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল। কি যে একটা বিয়ে হলো ওর! কোথায় নতুন আর কোথায় তার বউ! এ বিয়েতে মনের মিল হওয়া সম্ভবই না। স্ত্রী যদি শিক্ষা দীক্ষায় এতটাই নিচু হয়, সেই স্ত্রী নিয়ে ঘর করা হয়তো যায়, সুখী হওয়া যায় না। নতুন তো আমাদের কাছেই সারাক্ষণ পড়ে থাকে, গান বাজনা থিয়েটার নিয়ে আছে, তাই সারাক্ষণ দুঃখটা ভুলে আছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন মেজবউ ঠাকুরুন। তারপর কেউ একজন ফোড়ন কাটলেন। এবার মেজবউ ঠাকুরুন বললেন আমাকে নিয়ে তার আসল হতাশার কথা। আমি তো নতুনের যোগ্য পাত্রী দেখেছিলাম। আমার স্বামীর বন্ধু ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ে। নতুনের পছন্দও হয়েছিল, কিন্তু সে বিয়ে হলো কোথায়? নতুনের ভাগ্যে নেই, হবে কোথা থেকে? মেজবউ ঠাকুরুনের এ কথাটা ঠাকুর বাড়ির মেয়ে মহলে উঠে গেল হু হু করে। ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ের গুণাবলীর কথা কত ভাবে যে আমার কাছে আসতে লাগলো। সেই সঙ্গে শুনতে লাগলাম আমার জন্যে ঠাকুর বাড়ির হতাশার নিঃশ্বাস। সত্যিই তো ঠাকুরপো, কোথায় সূর্যকুমারের বিলেত ফেরত মেয়ে, আর কোথায় ঠাকুর বাড়ির বাজার সরকারের মেয়ে? আমি ক্রমশ হয়ে উঠলাম ঠাকুর বাড়ির করুণার পাত্রী। ঠাকুরপো, ঠাকুর বাড়ির রূপকুমার সত্যিই রূপে গুণে জ্যোতির্ময়। স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই ছিল না আমার। কোনোদিন সেই যোগ্যতা অর্জন করতেও পারিনি। তবু কেন তার সঙ্গে বিয়ে হলো আমার, সেই কথাটা কেউ কিন্তু ভেবেও দেখল না। ঠাকুরপো, আমার সঙ্গে বিয়ে না হলে তোমার নতুন দাদার বিয়েই যে হতো না। আমি ছিলাম তোমাদের সবচেয়ে সহজ মুক্তির উপায়। হাতের কাছেই ছিলাম আমি, তোমাদের বাড়ির গরিব মহলে, নিচের তলায়। কে বাবা মশাইয়ের কানে আমার কথাটা তুলেছিল জানি না। আমার ভাগ্য না আমার নিয়তি। বাবা মশাইয়ের আদেশ গেল তোমার নতুন দাদার কাছে আমাকে বিয়ে করার জন্য।
তখন যে সূর্যকুমারীর মেয়ের কথা তাকে জানানো হয়নি তা হয়তো নয়, কিন্তু তিনি কান দিলেন না। আমার মতো সহজলভ্য আর কে ছিল বলো? ঠাকুরবাড়ির পুরুষ, সে পুরুষ যতই হোক রূপবান গুণবান, যেমন তোমার জ্যোতি দাদা, যেমন তুমি নিজে, সেই পুরুষের বউ পাওয়া খুব সহজ নয়। ঠাকুরপো, মাত্র 4 মাস তোমার বিয়ে হয়েছে, এখন তুমি তোমার নতুন বউ নিয়ে বেশ স্বাচ্ছন্দ্য। তাই তো স্বাভাবিক পুরাতনকে বিদায় জানিয়েছ তুমি, নতুনই তোমার সব। বাবা মশাইয়ের নির্দেশেই বিয়ে করতে বাধ্য হয়েছ, অনেক নিচের তলায়। তোমার স্ত্রীর বাবা ঠাকুর বাড়িরই কর্মচারী। তোমার যোগ্য স্ত্রী কি তুমি পেলে ঠাকুরপো? অর্থ, আভিজাত্য, রূপ, গুণ কোনো কিছুর জন্যেই হিন্দু ঘরের তেমন মেয়ে তোমাদের ঘরে আসবে না। সে মেয়ে বংশ মর্যাদায় শিক্ষা দীক্ষায় তোমাদের সমান সমান, কারণ তোমরা তো হিন্দু নও, ব্রাহ্ম। যে শালগ্রাম শিলা সাক্ষী রেখে হিন্দু বিয়ে হয়, সেই শালগ্রাম শিলায় তোমরা মানো না। তার উপর তোমরা আবার মুসলমানের জল খাওয়া এক ঘরে পিরালি ব্রাহ্মণ। এক কথায় তোমাদের কোনো হিন্দু ব্রাহ্মণ পরিবারই ব্রাহ্মণ ভাবে না। সুতরাং সেই পরিবার তোমাদের চট করে মেয়ে দেবে কেন? আমার পরম সৌভাগ্য কিংবা অমোঘ নিয়তি, আমাকে তোমরা পেয়ে গেলে হাতের কাছে। আমার বাবার তো আর না বলার ক্ষমতা নেই, স্বয়ং বাবা মশাইয়ের আদেশ। তোমার জ্যোতিদাদারই প্রতিবাদ করার সাহস হলো না। আমার বয়স তখন মাত্র 9, তিনি 19। বিদ্যায় বুদ্ধিতে কত এগিয়ে আমার চেয়ে। সত্যিই তো কত বড় ভাগ্য আমার। বিড়ালের ভাগ্যে শিখেছিল, কোনো যোগ্যতা ছাড়াই ঠাকুরবাড়ির বউ, স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হয়ে গেলাম আমি, শুধুমাত্র আমার সহজলভ্যতার যোগ্যতায়, শুধুমাত্র তোমাদের কোণে খোঁজার পরিশ্রম সহজে মিটিয়ে দিতে। রবি, আমার প্রাণের রবি, আমার সব দুঃখ, সব পরাজয় আর অপমান একদিকে, আর একদিকে তুমি। ঠাকুর বাড়িতে আমার একমাত্র পাওয়া তুমি, তুমি ঠাকুরপো, শুধু তুমি। 9 বছর বয়সে এ বাড়িতে এসে তোমাকে পেলাম আমার সাথী, আমার দোসর। বালিকা বেলা থেকে যখন পৌঁছালাম কৈশোরে, যখন আমার শরীর মন হয়ে উঠল অন্য রকম, যখন বদলে গেল আমার ইচ্ছের রং, তোমাকে তখন পেলাম আমার একমাত্র বন্ধু। আমার প্রতি ঠাকুরবাড়ির সমস্ত অবহেলা, সব চাপা ঘেন্নার যেন প্রতিশোধ নিলে তুমি, আমার পরম পুরুষ। যদি কেউ কখনো বুঝে থাকে আমার দহন, সে তুমি। আমার মনে আছে নন্দনকাননে অন্ধকার রাত্রিবেলা আমাকে জড়িয়ে ধরে তুমি বললে, নতুন বৌঠান, কি তোমাকে দহিছে আমি জানি। তোমার মতন করে কথা বলতে এ বাড়িতে কেউ পারে না। তোমার কথা শুনে তোমার বুকের আশ্রয়ের মধ্যে সে রাতে আমার মনে হয়েছিল
আমার অন্তরের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে বৃষ্টি এলো। মনে হয়েছিল তুমি আমার চিরকালের। মনে হয়েছিল, না না, বিশ্বাস হয়েছিল ঠাকুরপো, তোমার ওই মন যেমন বোঝে আমার অপমান, যেমন অনুভব করে আমার একাকিত্ব, যেমন সব সময় ছুঁয়ে থাকে আমার মন, সেই মনটাকে আমি চিরকালের জন্য পেয়েছি। সেই মনের ওপর আজ আর কোনো অধিকার নেই। এই বিশ্বাসের জোরেই আমি বেঁচেছিলাম। ঠাকুরপো, মনটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুতেই বাগে আনতে পারছি না। কখন যে আমার জীবনের শেষ দিনের এতটা সময় কেটে গেল। এখন দুপুরবেলা আমার ঘরের জানালা দিয়ে দেখতে পেলাম বামুন ঠাকুর তোমাদের ঘরে দিয়ে গেল মধ্যাহ্নের খাবার। তুমি আজকাল তোমার নতুন বউকে নিয়ে নিজের ঘরেই খাও। তোমার নতুন জীবন এই 4 মাসে কত বদলে দিয়েছে তোমাকে। আগে আমার হাতের রান্না ছাড়া তোমার মন ভরতো না, কিছু না কিছু রাঁধতেই হতো তোমার জন্যে। এখন বামুন ঠাকুরের রান্নাতেই তুমি খুশি। তোমার জ্যোতি দাদাও বেশি এবারের রান্না মুখে দেন না। তিনি থাকেনি বা কখন যে খাবেন। ভুলেই গেছি কবে তাকে দেখেছি। তিনি মেজবউ ঠাকুরনের বাড়িতে বেশি আরাম পান। ওদের বাড়ির সাহেবী রান্নাতেই তার তৃপ্তি বেশি। ঠাকুরপো, আজ আমার উপোস। রান্নাঘরে সে খবর পাঠিয়ে দিয়েছি সকালবেলা। আজ আমার দরজা বন্ধ। এ দরজা আমি বন্ধ করেছি, খুলবো না আমি। তোমরা খুলো আমার মৃত্যুর পরে। সেই রুদ্ধ দুয়ার খোলার অভিজ্ঞতা থেকে হয়তো তোমার মধ্যে জন্ম হবে কোনো লেখা কোনো দিন। কে বলতে পারে আমি থেকে যাব তোমার সেই লেখার আড়ালে। ঠাকুরপো, আজ আমার ঘরে কেউ আসবে না, কেউ না। আজ মৃত্যুব্রত পালন করছি আমি। একই সঙ্গে বেদনা আর আনন্দ বাজছে হৃদয়ে আমার। আজ আমার নির্জলা উপবাস, যাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ি আমি, যাতে মরতে তেমন কষ্ট না হয়। আবার এলোমেলো হয়ে যাচ্ছে ভাবনা, ঝিমঝিম করছে মাথার মধ্যে, তবু লিখছি। আমি যে লিখেছি তা ঠিক নয়। কেউ একজন লিখিয়ে নিচ্ছে সব কথা আমাকে দিয়ে। মনে পড়ে গেল কয়েক বছর আগের কথা, কিন্তু তার আগে অন্য একটা কথা তোমাকে বলি। খুব তেষ্টা পাচ্ছে আমার। ঘরের কোণে পাথরের টেবিলটার উপর কুঁজো ভর্তি জল, কিন্তু এক ফোঁটাও আমি খাবো না। যতই তেষ্টা পাক, জল খেলেই আমার ব্রত ভেঙে যাবে। বরং টেবিলের উপর মাথা রেখে একটু জিরিয়ে নিই ঠাকুরপো। মাথাটা এত ঝিমঝিম করছে কেন বলো তো? সামান্য ঘটনা, তবু মনে পড়ে গেল। গত 4 মাসে শুধু এই রকমই কত ঘটনা মনে করে করে বেঁচে থাকলাম। শুধুই স্মৃতির মধ্যে বেঁচে থাকা। বর্তমান যেন থেমে গিয়েছে আমার জন্যে। শুধু মনে পড়ে, মন কেমন করে, অতীতই হয়ে ওঠে বর্তমান। বেঁচেছিলাম সেইভাবেই। তোমার বিয়ের পরের 4টে মাস আমার কেটেছে অতীতে। ক্রমশ মনে হলো কি লাভ অতীতের মধ্যে বেঁচে থেকে।
এর চেয়ে মরে যাওয়া কত ভালো। যে ঘটনার কথা বলতে যাচ্ছিলাম, একদিন বিকেলবেলা জানলার ধারে চুপ করে বসে মালা গাঁথতে গাঁথতে ঘুমিয়ে পড়েছি। তুমি এলে আমার ঘরে, আমার উরুক্কু চুলগুলি কপাল থেকে সরিয়ে আমার পিঠের উপর হাতটি রেখে নরম করে ডাকলে, নতুন বউঠান। আমি তাকালাম তোমার পানে। তুমি বললে, যেভাবে এ ভুবনে শুধু তুমিই বলতে পারো। মনে হলো এ কবিতা, মনে হলো এ গান, মনে হলো এ প্রেম। আমাকেই নিবেদন করলে তুমি। ভেবেছিলাম হয়তোবা ভুলে গেছি, কিন্তু ভোলা কি যায় ঠাকুরপো। তোমার কথাগুলি যে ঝরে পড়ছিল ফুলের মতো আমার মনোভূমিতে। তুমি বললে, নতুন বউঠান, মালা গাঁথতে গাঁথতে জানলার কাছে বসে কার কথা ভাবছো? অমন ভাবে করতলে রাখি মাথা, তোমার কোলে ফুল পড়ে রয়েছে, তুমি ভুলে গিয়েছো মালা গাঁথা। ঠাকুরপো, তোমার হাতটাকে আমার গালের উপর চেপে বলেছিলাম, তোমারই জন্যে মালা গাঁথছি ঠাকুরপো। তোমারই কথা ভাবতে ভাবতে ভুলে গেছি মালা গাঁথতে। তুমি বললে, আমার কথা ভেবে মালা গাঁথতে ভুলোনি, ভুলেছ ওই যে ঝুরু ঝুরু বায়ু বহে যায় আর কানে কানে কি যে কহে যায়, সেই জন্যে। ওই যে চোখের উপর ভেসে যাচ্ছে মেঘ, উড়ে যাচ্ছে পাখি, আর সারা দিন ধরে বকুল ফুল ঝরে পড়ছে থাকি থাকি, ভুলেছ সেই জন্যে। আমি তোমার কথা শুনে কেমন বিহ্বল হয়ে গেলাম। তুমি আমার আর্ধেক গাঁথা মালাটি নিলে আমার কোল থেকে তুলে দিলে আমার বেনির সঙ্গে জড়িয়ে, তারপর একটু নিচু হয়ে কানের কাছে মুখ এনে বললে, নতুন বউঠান, লোভন হয়েছে কৃপাটি তোমার। আচমকা তোমার ঠোঁট আদর করলো আমার উন্মুক্ত গ্রীবায়। তুমি আমার কানে কানে বললে, নতুন বউঠান, তোমারই মধুর অলস, তোমার মধুর আবেশ, তোমার মধুর মুখের এই হাসি আমার প্রেমের মধ্যে থেকে গেল তাদের মূল্যবান পরিমাণ।